নমস্কার, খবরিয়া 24-এ আপনাদের স্বাগত জানাই। আমি গৌতম সরকার বলছি। ভোটের প্রচার এখন তুঙ্গে। সমস্ত নেতানেত্রীরা গোটা দেশ জুড়ে প্রায় দাপিয়ে বেড়াচ্ছেন এবং প্রধান সেনাপতি যারা ভোটের, তারা তো এবেলা ওবেলা দেশের এ প্রান্ত ও প্রান্ত, কখনো উত্তর, কখনো দক্ষিণ, কখনো পূর্ব, কখনো পশ্চিম চষে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট থাকলেও এখনো প্রথম সারির নেতা নেত্রীদের সেভাবে দেখা যায়নি। হ্যাঁ, বামফ্রন্ট কংগ্রেসের নেতারা নেমেছেন, বিজেপিও নেমেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূলের প্রধান মুখ, তিনি কিন্তু এখনও রাজ্যে প্রচারে নামেননি। সে যাই হোক, প্রচার এখন তুঙ্গে। কিন্তু এই মুহূর্তে আপনাদের কি মনে হচ্ছে যে দেশ জুড়ে কিন্তু আলোচনা এই মুহূর্তে একটাই, কে জিতবে, ভারতবর্ষের ক্ষমতায় কে বসবে, পশ্চিমবঙ্গে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে, যা দিয়ে বোঝা যাবে 2021-এর বিধানসভা নির্বাচনে কারা ক্ষমতায় আসতে পারে, কি তৃণমূল থেকে যাবে কিনা। এই নিয়ে এখন গ্রামে গঞ্জে, হাটে বাজারে, শহরে, ট্রামে, বাসে বিস্তর আলোচনা। তো আমরা দেখে নিই না কি অবস্থা আছে। আমরা একটু পশ্চিমবঙ্গের কথা ভাবি। পশ্চিমবঙ্গে কংগ্রেস একটু মাথাচাড়া দিয়েছে, একটু ঝাঁকুনি দিয়েছে, কিন্তু কংগ্রেসের খুব অগ্রগতি হওয়ার সম্ভাবনা কি আছে? আমারও দেখে শুনে মনে হচ্ছে না। মালদায় তাদের 2টি আসনের মধ্যে একটি আসন এবারও নিশ্চিতই বলে মনে হচ্ছে। সেই আসনটি হচ্ছে আবু হাশেম খান চৌধুরী, অর্থাৎ ডালুবাবুর আসন। সেদিন ডালুবাবু একটা খাঁটি কথা বলেছেন। আমি টেলিভিশনে দেখছিলাম, একজন রিপোর্টারকে তিনি সাক্ষাৎকারে বলছিলেন, সেটা ঘটনা যে মালদায় এত বছর পরেও ভোট হয় গনি খান চৌধুরীর নামে। ডালুবাবু বলছিলেন শুধু গনি খান চৌধুরীর নামে নয়, গনি খান চৌধুরীর সঙ্গে থাকতে হবে কংগ্রেসের নাম। আবার শুধু কংগ্রেসের নামে ভোট হবে না, কংগ্রেসের সঙ্গে থাকতে হবে গনি খান চৌধুরী। এই দুটো নাম একসঙ্গে জুড়লেই এখনো মালদায় তার ভাগ্য শুভসন্ন। এই প্রসঙ্গে ইঙ্গিত করা যায় যে কিছুদিন আগে লেবুবাবু মানে আবু নাসের খান চৌধুরী, তিনি হেরে গিয়েছিলেন তারই ভাইপো ঈশা খান চৌধুরীর কাছে। ঈশা খানের পেছনে যেমন গনি খানের নামটা ছিল, তেমনি ছিল কংগ্রেসের নামটা এবারও। এবং যারাই কোতোয়ালি ভবনের, মালদার কোতোয়ালি ভবনের যারাই কংগ্রেস ছেড়েছেন, রাজনীতি কিন্তু কখনোই তাদের সঙ্গে আর থাকেনি, বা বলা যায় তারা রাজনীতিতে থাকলেও তারা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। তার প্রমাণ লেবুবাবু, তার প্রমাণ শাহনওয়াজ কাদরি নামে আরও একজন। এবার উত্তর মালদায় কংগ্রেসের সাংসদ ছিলেন মৌসম নূর, তিনি তৃণমূলে গিয়েছিলেন। তার পেছনে গনি খানের ভাগ্নি এই শব্দটা থাকলেও কংগ্রেস কিন্তু নেই। ফলে এটা নিয়ে একটা দারুণ জলঘোলা চলছে। তাহলে কি ঈশা খান চৌধুরী, যিনি তার সম্পর্কে ভাই, মামাতো ভাই, তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস, তার পেছনে কিন্তু গনি খান চৌধুরী এবং কংগ্রেস দুটো নামই আছে। কিন্তু সমস্যাটা হলো এই ভোট কাটাকাটির খেলায় অন্য কারো সুবিধে হবে না তো? মালদার মতো জায়গায় পদ্মের ফুল ফুটবে না তো? সেই প্রশ্নটা এখনও মীমাংসা করার জায়গায় আসেনি। কংগ্রেসের কথা দিয়ে শুরু করছিলাম। বহরমপুর শুভেন্দু অধিকারী অত্যন্ত তেড়েফুঁড়ে নেমেছেন। এই আসনটি তার কাছে মর্যাদার আসন। আবার অধীর চৌধুরীর কাছেও এই আসনটা মর্যাদার আসন। অধীর চৌধুরী বহরমপুরে একটা নাম, কংগ্রেসের শক্তি তার পেছনে, সংখ্যালঘু শক্তি তার পেছনে। ফলে এখনও এই দুটো আসন মানে ডালুবাবু এবং অধীর চৌধুরী আসন, এটা কংগ্রেস আশা করতে পারে। তার বাইরে এখনো নিশ্চিতভাবে কংগ্রেসের পক্ষে কিছু বলা যাচ্ছে না। বামফ্রন্টের পক্ষে এখনো পর্যন্ত যা অবস্থা, তাতে কোনো আসনই যাবে বলে মনে হচ্ছে না। গতবার একটি আসন তারা পেয়েছিলেন 2014, সেলিম সাহেব, রায়গঞ্জ। সেই রায়গঞ্জে এবার দীপা দাস মুন্সি লড়াইয়ে নেমেছেন এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে উঠে আসছে। তো ফলে এটা সেলিম সাহেবের কাছে, তিনি দলের পলিট ব্যুরো মেম্বার, অত্যন্ত কঠিন লড়াই,
লড়াইটা দীপা দাস মুন্সির সামনে। এই লড়াইয়ে দীপা দাস মুন্সি খুব সহজে বেরিয়ে যাবেন এরকম জায়গায় নেই, বরং লড়াইটা চলে গেছে বিজেপির দিকে এবং বিজেপি অনেক বেশি কনফিডেন্ট। তারা কনফিডেন্ট হতেই পারেন, কিন্তু আমরাও যা দেখছি তাতে লোকে কিন্তু প্রকাশ্যে উত্তর দিনাজপুরে হাওয়া পদ্ম ফুলের দিকে এটা বলতে আরম্ভ করেছে। এ তো গেল কংগ্রেস বামফ্রন্টের কথা। এবার তৃণমূল বিজেপির কথায় আসে, বিজেপির কথায় আসবার আসে। এটা ঘটনা যে 42-এ 42 বলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাকই দিন না কেন, তার কাছে প্রধান প্রতিপক্ষ হচ্ছে পদ্ম শিবির বিজেপি। এবং বিজেপি একটা শক্তি হিসেবে দেখা দিয়েছে, একেবারে উত্তরের কোচবিহার থেকে আরম্ভ করে দক্ষিণের ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, এই পর্যন্তই কিন্তু বিজেপি একটা শক্তি হিসেবে উঠে আসছে এবং এই শক্তিটা ফেলে দেওয়ার জায়গায় নেই। তারা কটা সিট পাবে সেইটা বলার মতো অবস্থা এখনও আসেনি, আরও কয়েকটা দিন অপেক্ষা করলে হয়তো বলা যাবে। কিন্তু তারা একটা শক্তি, তারা জিতুক বা হারুক, পশ্চিমবঙ্গে বিজেপি একটা শক্তি হিসেবে উঠে আসছে। এই নির্বাচনে বিজেপি তৃণমূল অনেক বেশি আসন পাবে, গতবারের মতো জায়গায় থাকতে না পারলেও বা থাকলেও তার এদিক ওদিক, সামনে পেছনে একটু বেশিও হতে পারে, একটু কম হতে পারে, তৃণমূল সেই জায়গায় থাকবে। বিজেপি কটা পাবে সেটা বলার মতো এখনো জায়গায় আসেনি, কিন্তু তারা একটা প্রধান শক্তি, এটা ঘটনা। এবং আরও একটু নির্বাচন, আরও কয়েকদিন বাকি আছে, কয়েক দফার নির্বাচন, ফলে হাওয়া আরও একটু এদিক ওদিক হলে কতটা কি দাঁড়াবে বলা মুশকিল। কিন্তু বিজেপির শক্তিকে অস্বীকার করা যাচ্ছে না। কিন্তু কেন এমন হলো? মাত্র 2011-তে তৃণমূল ক্ষমতায় এসেছে, 9 বছর হলো। এই 9 বছরের মধ্যে একটা প্রবল প্রতিপক্ষ তৈরি হয়ে গেল কেন? যেখানে 2011-তে তারা লড়াই করেছে বামফ্রন্টের বিরুদ্ধে এবং পরবর্তীকালে কংগ্রেস তাদের জোট থেকে সরে গেল, এটা ছিল তাদের প্রতিপক্ষ। সেই প্রতিপক্ষটা বদলে হয়ে গেল বিজেপি কেন? একটু যদি আমরা ভাবি তাহলে দেখব এই যে বিজেপির উত্থান, বিজেপির পশ্চিমবঙ্গে শক্তি হিসেবে উঠে আসা, তার জন্য দায়ী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা বলে থাকেন বিজেপি একটা মেরুকরণের রাজনীতি করছেন, বিজেপি একটা রাজনীতির সঙ্গে ধর্মকে জুড়ছেন। ঘটনা, ধর্ম আজকের রাজনীতির কেন্দ্রস্থলে এসে দাঁড়িয়েছে, বিভাজন রাজনীতির একটা কেন্দ্রীয় জায়গায় এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে আসা লোকগুলোর কেউ যদি মুসলিম হয় তাহলে তারা অনুপ্রবেশকারী, যদি তারা হিন্দু হয় তাহলে তার শরণার্থী। এর ব্যাখ্যা আমি জানি না কেন এই ব্যাখ্যা তারা দেন। দুদেশেই নানান কারণে, মুসলিমরাও আসেন ওখানে, কাজ নেই, এখানে কাজের জন্য আসেন, হিন্দুরাও আসেন ওখানে, হিন্দুদের ক্ষেত্রে কিছু কিছু ঝামেলা হয় তার জন্য আসেন। তো দুপক্ষের দুটো তকমা কেন দেওয়া হবে এটা আমার মাথায় এখনও ঢোকে না, আমি জানি না। কিন্তু সেই যাই হোক, এই যে বিভাজন, এই বিভাজনের মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ও আরেকটা মেরুকরণ তৈরি করলেন। তিনি এমনিতেই 2011 নির্বাচনটাকে তার পাখির চোখ ছিল সংখ্যালঘু ভোট, থাকতেই পারে সংখ্যালঘু ভোট, এর আগে কংগ্রেসও সংখ্যালঘু ভোটকে নজরে রাখত, কিন্তু সেই নজরে রাখতে গিয়ে কিন্তু তাদের একটা কৌশল নিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা, এই যে মেরুকরণের বিষয়টা অনেক বেশি প্রকাশ্যে চলে এলো। আমরা দেখলাম কি, বিজেপি যত হিন্দু হিন্দু করতে আরম্ভ করলো, যত বিভাজন করতে আরম্ভ করলো, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু প্রথম সংখ্যালঘু ভোট ইত্যাদি তো ছিলই, তার পাশাপাশি তারা বলতে আরম্ভ করলেন আমরা হিন্দুত্বে কম যাই কিসে, বিবেকানন্দ আমাদের। এবং তারা যখন এখানে জন্মাষ্টমী, রামনবমী ইত্যাদি করছে বিজেপি, পাল্টা তৃণমূলও রামনবমী করতে শুরু করলো, হনুমান জয়ন্তী করতে শুরু করলো, যেটা আদৌ বাংলার সংস্কৃতি নয়। বাংলার মানুষ হনুমান জয়ন্তী কিংবা এই ধরনের রামনবমী, এই ধরনের এটাকে উৎসব হিসেবে পালন করতো না, কিন্তু তৃণমূল সেটাকে উৎসবে পালন করত। এবং শুরু হলো মুখ্যমন্ত্রীর কখনো দক্ষিণেশ্বরে যাওয়া, কখনো ইস্কন মন্দিরে যাওয়া, মানে
আমরাও কত হিন্দু, যেটা রাহুল গান্ধী সর্বভারতীয় স্তরে করেছেন, সেটা এখানেও একইভাবে মুখ্যমন্ত্রী শুরু করলেন। তার মানে ধর্মটা রাজনীতির কেন্দ্রস্থলে এনে ফেললেন তৃণমূল নেত্রীও, তৃণমূলও সেটা নিয়ে আলোচনা শুরু করল। ধর্মীয় উন্মাদনাকে কখনোই ধর্ম দিয়ে মোকাবিলা করা যায় না, এই বিষয়টা তারা বুঝলেন না। তারা মেরুকরণকে মেরুকরণ দিয়ে মোকাবিলার চেষ্টা করলেন, যারা ধর্মীয় রাজনীতিকে ধর্মীয় রাজনীতির কৌশল দিয়ে মোকাবিলা করলেন। ফলে মেরুকরণ, ধর্মীয় রাজনীতি এটা এসে গেল, ধর্মান্ধতা এগুলো এসে গেল রাজনীতির কেন্দ্রস্থলে। এবং আমাদের দেশের প্রান্তিক মানুষ, বা আমাদের রাজ্যের কথা বলি যে প্রান্তিক মানুষ, এই প্রান্তিক মানুষদের মধ্যে একাংশের মধ্যে যারা ভিটেমাটি ছেড়ে একসময় তদানীন্তন পূর্ব পাকিস্তান বা দেশভাগের আগে ওই ওপার বাংলা থেকে চলে এসেছিলেন, তাদের মধ্যে দেশভাগের একটা রক্তাক্ত দগদগের স্মৃতি আছে। এপারের মানুষের আছে, কলকাতার গ্রেট কিলিং দেখেছেন এখানকার মানুষরা। ফলে তাদের মধ্যে সেইটাকে এমনভাবে জাগরিত করা হচ্ছে, উস্কে দেওয়া হচ্ছে, যে সাধারণ মানুষও কিন্তু এই বিভাজন, এই ধর্মান্ধতা, এই মেরুকরণ তার পক্ষেই আস্তে আস্তে যেতে আরম্ভ করেছে। এটার জন্য দায়ী সব পক্ষ। এবং কখনোই যারা এটাকে মোকাবিলা করতে পারতেন তারা এটার মোকাবিলা করতে পারলেন না। তারা বামপন্থীরা, তারা কংগ্রেসও তো একটা পাল্টা নরম হিন্দুত্ব নামে একটা সোনার পাথর বাটি চালু করলেন। রাহুল গান্ধী কখনো মানস সরোবরে যাচ্ছেন, দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন, যেটা আমরা তার যে বংশ নেহেরু জমানায় কখনো দেখিনি নেহেরু এটা করছেন। নেহেরু একটা ধর্মনিরপেক্ষতার পথে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, সেটা ভুল হোক মন্দ হোক, তার সম্পর্কে যত সমালোচনাই হোক তিনি সেটা করেছেন। কিন্তু রাহুল গান্ধীকে আমরা দেখলাম একটা পাল্টা, মানে ধর্মের পাল্টা আরেকটা ধর্মের প্রচার, মানে রাজনীতি যেন ধর্মকে কেন্দ্র করে এই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। নিজেকে শিব ভক্ত বললেন, আরও অনেক কিছু করলেন। ফলে এই ধর্মটা রাজনীতির কেন্দ্রস্থলে চলে আসায় যে সমস্যাটা হলো, কংগ্রেস তার থেকে মুক্ত নয়। যারা পারতেন দৃঢ়ভাবে এটার মোকাবিলা করতে, যারা বলতে পারতেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তারা পারলেন না। তারা বামপন্থীরা, তাদের এমনিতেই আদর্শগতভাবে তাদের দেউলিয়াপনা দেখা দিয়েছে। তারা যে বিষয়ের কথা বলতেন তার জায়গায় এসে ভোটটাই তাদের মানে একেবারে কেন্দ্রস্থলে এসে দাঁড়িয়েছে, যে ভোটটা না জিততে পারলে অস্তিত্ব থাকবে না। যখন এই প্রশ্নটা আসে তখন এই ধরনের আদর্শগত লড়াই দূরে সরে যায়, এবং তার ফল আমরা দেখেছি নিচু তলায় বামফ্রন্টের মধ্যে, সিপিএমের মধ্যে ক্ষয় হতে শুরু করলো। যারা সিপিএম কর্মী ছিলেন, যারা সিপিএম সমর্থক ছিলেন, সেই ভোটটা চলে যেতে আরম্ভ করলো বিজেপির ভোট বাক্সে, যেই ট্রেন্ড আমরা গত কয়েকটা নির্বাচন ধরে দেখেছি, এবং যেই ট্রেন্ড এখনও অব্যাহত। আমি একটা নিজের ব্যক্তিগত অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা বলে শেষ করি। আমার যারা পুরনো সিপিএম বন্ধুবান্ধব, যারা একসময় সিপিএমের হয়ে আমার সঙ্গে ঝগড়া করতেন, আমার সঙ্গে রীতিমতো বিতর্ক করতেন, তারা বলতে আরম্ভ করেছিলেন বেশ বছর খানেক ধরে, আরে আমরা তো আসলে হিন্দু, সেটা অস্বীকার করি কি করে। তো এই যে তাদের মধ্যেও ধর্মটাই প্রধান হয়ে দেখা দিল, ফলে নেতাদের আদর্শগত দেউলিয়াপনা, দিশা না দেখানো, সেটা একেবারে নিচুতলার সাধারণ কর্মী সমর্থকদের প্রভাবিত করলো। আর এই প্রভাবিত হওয়ার ফলে ধর্মটা রাজনীতির কেন্দ্রস্থলে চলে এলো। ফলে এখন যেটা দাঁড়িয়েছে, ধর্ম বনাম ধর্ম, তৃণমূল বনাম বিজেপি, এইটা আসলে ধর্মান্ধতা বনাম ধর্মান্ধতা, ধর্মীয় রাজনীতি বনাম ধর্মীয় রাজনীতি, মেরুকরণ বনাম মেরুকরণ, এই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গ। এবং এই নির্বাচনের রায়টা কিন্তু আমরা কোন হিন্দুত্বে থাকব, আমরা কোন মেরুকরণে থাকব, আমরা কোন ধর্মীয় রাজনীতিতে থাকব, তার পক্ষের রায় হতে চলেছে। সেটার ফল শুভ কি অশুভ সেটা বিচার করবেন আপনারা। নমস্কার, খবরিয়া 24-এর পক্ষ থেকে আপনাদের সান্ধ্যকালীন শুভেচ্ছা।